এম ভুবনের অতসী, অয়ন্তিকা রাফিয়াত ঐশী গল্পের তৃতীয় অংশ। ফারজাদ তাকিয়ে দেখল তার ছোট চাচা অর্থাৎ অতসীর বাবা তাকে থাপ্পড় দিয়েছে। সবাই চমকিত আর আতঙ্কিত বদনে তাকায়। অতসীর মা শক্ত হয়ে বসে আছে মেয়েকে বুকে নিয়ে, আর ফারজাদের মা আঁচলে মুখ গুজে ফুঁপিয়ে উঠলেন। ফারজাদের ভাই বোনেরা সহ ফুপিরাও বিস্ময়ে আতঙ্কে কথা বলতে ভুলে গেল। এসব কি হচ্ছে এই বাড়িতে? ফারজাদ ভাই নাকি তাদের অতসীকে জোর জবরদস্তি করেছে? ফারজাদ ভাইয়ের বাচ্চা ছোট অতসীর পেটে। আতঙ্কে বিষয়ে কথা বলতে ভুলে গেল ভাই বোনেরা। সারা জীবন তো আমার মেয়েকে দু চোখে সহ্য করতে না পারার মতো অহংকার দেখিয়ে গেলি। আমার মেয়েটা অন্ধ বলে কম লাঞ্ছিত করিসনি যার তার সামনে, আর আড়ালে সেই মেয়েকে জবরদস্তি করিস, এই তোর অহংকার? সেই অন্ধ মেয়েটার কাছেই নিজের পুরুষত্ব বিলিয়েছিস শেষে গিয়ে। লজ্জা করলো না তোর? তোর অহমিকা ভেঙে গুড়িয়ে গেল না ফারজাদ? অতসীর বাবার কাছে এমন কথা শুনে প্রত্যেকে চমকিত হলো। মানুষটা কোনোদিন তার মেয়েকে কটু কথা বলা নিয়ে এই বাড়ির কাউকে একটা কথা শোনায়নি। প্রান্তিপ্রিয়, শান্তিপ্রিয় বলে নীরবে যেতে দিয়েছে সব। যা পরিবারের বাকিরা দিতে পারছে না তার মেয়েকে, তা পুষিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা নিজেই নীরবে করে গেছে সারা জীবন। তার আপন বোনেরাও যে তার ছোট্ট মেয়েটাকে পছন্দ করে না এ কথাও জানে, তাও কোনোদিন এই নিয়ে কোনো রকম মন খারাপই প্রকাশ করেনি। সবাই তো অতসীর বাবা মায়েরও যে কষ্ট লাগতে পারে নিজেদের মেয়ের প্রতি বাড়ির মানুষদের অবহেলায়, এ কথা ভুলেই বসেছিল। অতসীর ফুপিরাও একটু নিজেদের বিষয়ে আন্দাজ করতে পারল। ফারজাদকে যা বলছে তা কোথাও তাদের উদ্দেশ্যেও এমনটাই মনে হচ্ছে যেন। চাচু, নরম কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল ফারজাদ। চুপ, কোনো কথা বলবি না। কোনোদিন একটু টু শব্দ করিনি আমার মেয়েটার প্রতি তোদের যাতা ব্যবহারের বিরুদ্ধে। নীরবে কাটিয়ে গেছি। আরে আমরা তো থাকিও না এই বাড়িতে, বছরে 6 মাসে একবার দুবার আসি, তাও তোদের অতসীকে নিয়ে হাজারটা সমস্যা। ওকে খুব অপছন্দ করিস মানলাম, ওর শুভাকাঙ্ক্ষী নোস তাও মানলাম, তাই বলে এভাবে শেষ করে দিলি আমার মেয়েটার জীবন। আজ আমার একটা ছেলে থাকলে সে যদি তোর বোন প্রাচীর সাথে এমন কিছু করতো, মানতে পারতি? নাকি আমার মেয়েটা চোখে দেখে না বলে মানুষ মনে হয় না তোর? সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যা হয়েছে মোটেও ভালো হয়নি। মদ আর ড্রাগের নেশা ভালো কিছু বয়ে আনে না, মুখে মুখে শোনা এ কথার চাক্ষুষ প্রমাণ যেন আজকের এই অনাকাঙ্ক্ষিত আসর। অতসীর সাথে যা হয়েছে তা অন্য যে কারোর সাথে হতে পারত আজ। এই পরিবারের বাকিদের চেয়ে অতসীর বাবা মা আর অতসী সবসময় কম গুরুত্ব পেয়েছে তার বাবা মায়ের ছেলে নেই বলে। যে একটা মেয়ে আছে তাকেও ত্রুটিতে ভরপুর বলে নানানভাবে তিরস্কৃত হতে হয়। সবার ভালোবাসা আছে তার প্রতি, তার বাবা মায়ের প্রতি, কিন্তু নীরব যে অবজ্ঞা পায় তাও অস্বীকার করতে পারবে না কেউ। সবার থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। অতসীর বাবা তাদের জীবন আর নিজেদের জীবন দূরে রেখেছে স্ত্রী সন্তান সহ নিয়ে অন্য জায়গায় উঠে। মাঝে মাঝেই আসে, তা নিয়েও এত সমস্যা এদের। আর এখন মেয়েটাকে বরবাদ করে দিয়েছে। তার সামনে তার মেয়েকে কত কটু কথা শোনালো বোনেরা। কই, এখন তো পরিষ্কার জানে যে ফারজাদ জবরদস্তি করেছে অতসীর সাথে, এখন কেন কিছু বলছে না? অতসীর জায়গায় আজ এ বাড়ির অন্য কোনো মেয়ে হলে এতটা অপমানজনক কথা কেউ বলতে পারত না। বাবা হয়ে মেয়ের ধাক্কা সামলে উঠতে পারেনি তখনও। এর মধ্যেই কত ঘৃণা কটাক্ষের শিকার হয়ে গেল তার মেয়েটা, তার নিজেরই পরিবারের কাছে। আর কত মেনে নেবে একটা মানুষ? ফারজাদের বাবা মা আর ফুপিদের মাথা নত হয়ে আছে। ফারজাদের ভাই বোনেরাও পরিস্থিতি বুঝে আতঙ্কিত। অতসীর বাবা এবার সবার দিকে তাকিয়ে অতসীর খালাখালুর উদ্দেশ্যে বলল, আমার মেয়ের জীবন এমন একটা কালো অধ্যায় রচিত হয়ে আছে, জানলে কখনো আপনাদের ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা তুলতাম না। যদিও আমি তুলেছি এমন না, কিন্তু তাও আমাদের দোষ। আপনাদের এমন অসম্মানের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনাকাঙ্ক্ষিত যা হয়েছে সেসবের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন পারলে। আর এঙ্গেজমেন্টের বিষয়টাও এখানে শেষ করা উচিত আমার মনে হয়। নিবিড় হাতের মুঠো চেপে ফ্লোরে চেয়ে আছে। তার সামনে অতসী ভরা আসরে এত অপমানের শিকার হলো, কিন্তু কিছু করতে পারল না। এতটা অসহায় তার কখনো মনে হয়নি নিজেকে। অতসীর বাবার শেষ কথাটা শুনে
চোখ খিচে ঢোক গিলতে দেখা যায়। ফারজাদের ভাই বোনেরা তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল। তমসাচ্ছন্ন চেহারা নিয়ে প্রাচী এক নজর পাথর বনে নির্লিপ্তে দাঁড়িয়ে থাকা ভাইকে দেখে, পরপর নিবিড়কে। নিবিড় তাদের কলেজের নতুন প্রভাষক, সে হিসেবে আর বোন অতসীর খালাতো ভাই হিসেবে চেনে কিছুটা। অতসীর প্রতি কতটা যত্নশীল নিবিড় তা সে জানে। তার ভাইয়ের গায়ে নিবিড় হাত তুলে ফেলবে এমনটা ভয় পাচ্ছিল তারা প্রত্যেকে, কারণ তখন ঝামেলা অন্যদিকে গড়িয়ে যাবে। কিন্তু নিবিড়কে নিজেকে সংবরণ করতে দেখে স্বস্তি পেল। এর মধ্যে অতসীর বাবা বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, মা, আমি আজ অতসী আর ওর মাকে নিয়ে যাচ্ছি। এটাই হয়তো এই বাড়িতে আমাদের শেষ দিন। আর কখনো এ বাড়িতে পা রাখা হবে না কিনা বলতে পারছি না। তোমার নাতি নাতনি আর সন্তানদের কোনোভাবে আমি আমার মেয়ে আর মেয়ের মা আঘাত করেছি মনে হলে আমাদের ক্ষমা করে দিও। আমি ক্ষমা প্রার্থী। আর এই বাড়িতে আমার সব হক পাওনা আমি ছেড়ে দিয়ে গেলাম আজ। আমার তো কোনো ছেলে নেই, দরকারও পড়বে না এসবের। মেয়ের জন্য নিজে যা অর্জন করেছি তাতেই হয়ে যাবে। কখনো ছোট ছেলেকে মনে পড়লে আরমানকে বলো যেন ও বাড়িতে নিয়ে যাই। চাইলে দেখে আসতে পারো আমাদের। আর তোমার নাতি আমার মেয়ের সাথে যা করেছে তার শাস্তি আমি দেব না। তোমার কাছে আর তোমাকে নাতির মুখ দেখানো দুই ছেলের কাছে আমার মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচারনামা তুলে দিয়ে গেলাম। কোনো সিদ্ধান্তে আমার মত তো নাও না। তোমরাই বাড়ির সব সিদ্ধান্ত নিয়ে থাকো সাধারণত, সে হিসেবে তোমাদের অভিজ্ঞতা বেশি। আমি হয়তো অনভিজ্ঞতায় এখনো মেয়ের ধর্ষকের বিচার করার যোগ্য হয়ে উঠতে পারিনি। তাই তোমরাই করো। ওর বিচার করে আমার কাছে কাউকে দিয়ে খবর পাঠিও। আমি দেখতে চাই তোমাদের উত্তম বিচারের যোগ্যতা। সকলে চমকিত নয়নে তাকায়। কি বলছে এই ছেলে? বড় দু ভাই নিজেদের দিকে তাকালো। এই অবধি অনেক সিদ্ধান্তেই ছোট ভাইয়ের মতামত সেভাবে নেওয়া হয়নি তাদের। তবে মনে পড়ল সর্বশেষ প্রিসিলার বিয়ের কথাটাই। ওর বিয়েতে সেভাবে ছোট ভাইকে কিছু জানায়নি, হয়নি আগে থেকে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে ফোন দিয়ে হাসি মুখে জানাতো শুধু, আর বিশেষ বিশেষ দিনে বাড়িতে উপস্থিত থাকার তাগিদ দিত। অতসীর দাদি আহাজারি করে ওঠে, অতসীর মা অতসীকে নিয়ে উঠবে। তার আগে মা মেয়ের নিজেদের সামনে কাউকে হাঁটু গেড়ে বসতে অনুভব করলো। অতসীর মা তাকিয়ে দেখতে পেল ফারজাদকে। সে হাঁটু গেড়ে বসে অতসীর মায়ের হাত ধরে গাঢ় শ্বাস টেনে বলতে শুরু করে, চাচিমণি, অনেক অন্যায় করে ফেলেছি তোমার মেয়ের প্রতি। কেন জানি অস্থির লাগতো ওকে দেখলে, বিরক্ত লাগতো এই অস্থিরতায়। বিরক্তিতে কি করব ভেবে না পেয়ে ওকে কথার বানে আঘাত করেছি প্রতিবার, কিংবা কখনো সরাসরি। মনে হতো ও কষ্ট পেলে আমি ভালো থাকবো, আমার অস্থিরতা কমবে। কিন্তু আরও বাড়তো বিশ্বাস করো। এসবের কারণ কি কিছুই বুঝতে পারতাম না। তোমার মেয়েকে কষ্ট দিতাম বলে তোমারও কষ্ট হতো, তাই না? হাতের ভাঁজে হাত নিয়ে বলে, ওই দিনগুলোর জন্য ভেরি ভেরি সরি চাচিমণি, ক্ষমা করে দাও প্লিজ। বিরক্তিকর মেয়েকে কখনো সে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। আসলে বিরক্তিকর ছিলই না, ওকে আমি ভালোবাসতাম বলেই অস্থির লাগতো। আমি বুঝতে পারিনি আগে। সেবার যখন ইমন বাস্টারটা ওকে ছুঁয়ে দিতে চেয়েছিল, তখন থেকে রাগ লালতো ওর প্রতি। কেন আশেপাশে খারাপভাবে কেউ ছুঁয়ে দিতে বুঝতে পারত না। আর আমি একটু বকাঝকা করতাম বলে আমার থেকে 100 হাত দূরে থাকতো ঘ্রাণ শুকে শুকে। আমার রাগ লাগবে না? ঢোক গিলে তার উপস্থিতি টের পেয়ে গুটি গুটি মেরে আতঙ্কে বসে থাকা অতসী পানে তাকায় ফারজাদ। পরপর চাচির দিকে চেয়ে বলে, সেদিন তোমার মেয়েকে বাড়িতে সেজে গুজে প্রিসিলাদের সাথে ঘুরতে দেখে কারেন্ট শক খেয়েছে মনে হচ্ছিল। ওকে তো শাড়ি পরে আগে কখনো দেখিনি বলো। মজা করে প্রাচীরা সবাই পড়েছিল, কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল মেয়ে মানুষ জীবনে প্রথমবার দেখছি। চেয়েছিলাম বিশ্বাস করো। আমি আশেপাশে আছি বুঝতে পারলে সরে যেত বলে অজান্তে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। ভাবতে পারছো আমি নাকি অতসীকে লুকিয়ে লুকিয়ে দেখছি? কি করছি কেন করছি নিজেই বুঝতে পারছিলাম না। গাঢ় শ্বাস টানে সে আবার। যাই হোক, পাত্রপক্ষ আসলে শাড়ি খুলে ফেললেও দেখলাম সেই সাজ থেকে গেছে। কি সুন্দর লাগছিল তোমার মেয়েকে। কিন্তু
কিন্তু আবার ওই পাত্রপক্ষের সাথে আসা প্রিসিলার বরের এক বন্ধু ওকে বাজেভাবে দেখছিল। ওসব সে জানেও না, আছে খালি নিজের মতো। আমি আশেপাশে আছি বুঝতে পারলে যত আছে মতো দূরে চলে যাই। কিন্তু অচেনা লোকেদের ওসব দৃষ্টি বুঝতে পারে না সে। রাগে মনে হচ্ছিল দুটো চর মেরে দেই, দিয়েও দিতাম হয়তো অন্য কোনো দিন হলে। কিন্তু সেদিন যে এত সুন্দর লাগছিল ওকে, আমি পারিনি। না তো কেন এত অদ্ভুত লাগছে ওকে দেখলে, তার কিছু বুঝতে পেরেছি। বিকেলে গেলাম রেসে, ওকে ভাবতে ভাবতে হেরে গেলাম। সেদিন প্রথমবার বাইক রেসে হেরেছি চাচামণি। তুমি তো জানো আমি প্রতিবার জিতি। সেদিন হেরে গিয়েছিলাম। অতসীকে ভাবতে ভাবতে হেরেছি তা আমিও জানি, কিন্তু ওর উপর রাগ হচ্ছিল না তাও। আমার সাথে কি হচ্ছে না হচ্ছে মাথায় ঢুকছিল না কিছু। অস্থিরতায় একটু ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আর তারপর যা হওয়ার হয়ে গেল। থামে সে। সময় নিয়ে এক নজর চোখ নিচে খিচে বন্ধ করে বসে থাকা অতসী পানে চেয়ে বলে, রুমে অতসী চলে আসে। ও ভেবেছিল প্রিসিলার রুমে এসেছে। আমার রুম বুঝে চলেই যাচ্ছিল, কিন্তু নেশার ঘরে ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল। এরপর থেকে কি জানি কি হলো, তোমার মেয়েকে ছাড়া কিছু ভাবতে পারছি না। মদ পানি খেয়েও আর নেশা হয় না, ছেড়ে দিয়েছি এসবও। যে নেশার জন্য তোমার মেয়েকে কলঙ্কিত করে দিয়েছি অজান্তে, আই সোয়ার ওই নেশা আর করিনি কোনো দিনের পর। অতসীর মায়ের হাত আরও দৃঢ়ভাবে ধরে বলে, এখন ওকে আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো। ওকে ছাড়া বাঁচতে পারবো না। সারাদিন ফোনে কিংবা ওর একাডেমির ওখানে গিয়ে টিনেজ প্রেমিকদের মতো খুব জ্বালিয়েছি এ কদিন। অতসীকে ছাড়া আমি এখন কিছুই না, ট্রাস্ট মি। ওকে তোমাদের কাছে চেয়ে নেব ভেবেছিলাম, কিন্তু তার জন্য তো কিছু করতে হবে। বেকার ছেলেকে নিশ্চয়ই তোমার ওই সুন্দরী মেয়েকে তুলে দেবে না। তাই বিজনেস স্টার্ট করব ভেবেছি। সব ম্যানেজও করে ফেলেছি। ঢাকা গিয়েছিলাম ইনভেস্টরদের সাথে মিটিং করতে। সব ঠিক থাকলে এই মাসের মধ্যেই শুরু করব। তোমার মেয়েকে দিয়ে দিও প্লিজ। আগের ফারজাদ নেই আমি। ওকে খুব ভালোবাসি, খুব ভালো রাখবো। প্লিজ দিয়ে দাও। বড্ড ব্যাকুল কণ্ঠ তার। সকলে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। প্রাচী, আরমান, আরোহীরা একে অপরের দিকে চেয়ে যা শুনছে তার বাস্তবতা যাচাই করল। ফারজাদের বাবা মা, চাচা চাচি আর ফুপিরাও হতবাক। একে তো অপছন্দের অতসীকে ভালোবেসে এভাবে হাত পেতে চাইছে তার বাবা মায়ের কাছে, আবার নিজের বিজনেসও শুরু করেছে শুধুমাত্র অতসীকে বিয়ে করতে। তার বাবা মাও এই নিয়ে কিছুই জানতো না। তাদের নিজস্ব ব্যবসায় বলে কয়েও ঢুকানো যায়নি এতদিন, আর না চাকরির কথা কখনো ভেবেছে। বাবার টাকায় বেপরোয়া জীবন আর রেস জিতে জিতে লটারি হাতিয়ে বিলাসিতা এসবই তো করতো। আর এখন নাকি অতসীকে বিয়ে করবে বলে নিজে ব্যবসা শুরু করছে। তবে বিস্মিত হলেও অতসীকে এইভাবে চেয়ে নেওয়ায় সন্তুষ্ট হলো তার বাবা মা। ছেলেকে যাতে আসতে দেখে একটু যেন ভরসা পেল। নিজেরাও চেয়ে থাকে জবাবের আশায়। সকলে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। প্রাচী, আরমান, আরোহীরা একে অপরের দিকে চেয়ে যা শুনছে তার বাস্তবতা যাচাই করল। অতসীর মা অনেকক্ষণ চুপ করে একদৃষ্টে ফারজাদের দিকে চেয়ে থাকেন, কেমন হাত ধরে মিনতি করছে অতসীকে পেতে। আর মেয়ে ওনার বাহু জড়িয়ে শক্ত করে ধরে আছে, যেন ছাড়লেই কেউ নিয়ে যাবে মায়ের কাছ থেকে। তিনি বুঝতে পারছেন মেয়ে বিস্ময় আর আতঙ্কে জমে আছে। আর ফারজাদের প্রতিটি কথার সাথে সাথে অতসীর বুকের যে কম্পন তা অনুভব করে বেশ আন্দাজ করতে পারছেন যে ফারজাদ যে আবদার রাখছে মেয়ে তা চায় না। তিনি ঢোক গিলে স্বামীর দিকে এক নজর তাকান। অতসীর বাবা নিজেও কপালে ভাঁজ ফেলে ফারজাদের কথা শুনছিল। অতসীর মা নিজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসা ফারজাদের দিকে চেয়ে বলতে শুরু করেন, এবারের সবাইকে আমি খুব ভালোবাসি ফারজাদ। তোমাদের সব ভাই বোনদের মন থেকে স্নেহ করে বিশ্বাস করো। কখনো অতসীকে প্রিসিলা, আরোহী, প্রাচী সহ তোমার ফুপিদের মেয়েদের থেকে আলাদা করে দেখিনি, কিন্তু তাও আলাদা যত্ন নিতে হতো অতসীর। বোঝোই তো, অসুস্থ মেয়ে আমার। আর তোমরা ছেলেরা তো আমারই ছেলে। পেটের ছেলে না হলেও একটা পুত্র সন্তান না থাকার আক্ষেপ তোমাদের দেখলেই গুছে যেত আমার। শ্বাস টেনে বলেন, কিন্তু শ্বশুরবাড়ির সুখ আমার কপালে ছিল না। এমন না যে জ্বালিয়েছে সবাই, কিন্তু তাও তোমার মা, মেজো মার মতো
সুখটা কোনোদিন পায়নি ফারজাদ। তোমার মা মেজমার কাছে এইটাই তাদের আসল বাড়ি এখন, অথচ আমার শ্বশুর বাড়ি রয়ে গেল এত বছরেও। তাও কোনো আক্ষেপ নেই, বিশ্বাস করো। সবার কপালে সব সুখ থাকে না, এটা তো আমি জানি। কাতর চোখে মেয়ে আর তার বাবার দিকে ইশারা করে বলেন, দেখো না, আমার মেয়ে আর আমার স্বামীর ভাগ্য। ওদের কপালে যেমন সব সুখ নেই, তেমন আমারটাও। থেমে ঢোক গেলেন। সেসব যাক, আমি এসব মেনে নিয়েছি অতসী আর ওর বাবার মতো, তাই আর খারাপ লাগে না। পরপর ফের কাতর কণ্ঠে বলেন, তবে তোমার কাছে এতটাও নিষ্ঠুরতা আমি আশা করিনি। তুমি ওটা অতসী ছিল জেনেই নিজেকে নিয়ন্ত্রণ করনি ফারজাদ। অতসী ছিল জেনেই। আরোহী, সামিরা, সায়রা ওরা কেউ ছিল বুঝতে পারলে তুমি সামলে নিতে পরিস্থিতি। নিজেকে প্রশ্ন করে দেখো, আমি যা বলছি ঠিক কিনা। সামলে নিতে তুমি। আমার অতসী জেনেই তোমার অবচেতন মন যা ইচ্ছা তাই করতে সায় দিয়েছে, উস্কে দিয়েছে। ওটা অতসী, ওর সাথে কিছু হলেই বাকি এমনটাই ভেবে নিয়েছো তুমি। এমনটাই ভেবেছো ফারজাদ। আমার মেয়েকে তোমার কাছে মানুষ মনে হয়নি তখন, হাতের খেলনা যেন ও। ওর মান সম্মান, সুস্থতা, অসুস্থতা কোনো কিছুরই মূল্য নেই তোমাদের কাছে। কেঁদে উঠেছেন তিনি বলতে বলতে। ফারজাদ দৃষ্টি নত করে নিয়েছে শুনতে শুনতে। চাচিমণিকে থামতে দেখে নত দৃষ্টিতেই এক পলক অতসীর দিকে তাকালো সে। অতসীর চেহারায় কিছুক্ষণ আগেও যে আতঙ্কটা ছিল, এখন আর তা নেই। কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে তাতে। তার মানে কি চাচিমণি যা বলছে আর যা চাইছে সেসবই অতসীর মনের কথা? তবে নিঃসন্দেহে ভরা আসরে হওয়ায় ভীতু অতসীর দ্বিধা সংকোচ এখনো পুরোপুরি কাটেনি। পিনপিন নীরবতার মধ্যে চাচিমণিকে আবার মুখ খুলতে শুনে ফারজাদ অতসী হতে নজর সরিয়ে চাচির দিকে তাকায়। এবার তার দৃষ্টিতে স্বল্প আশঙ্কা ফুটে উঠল। অতসীর মা তার দৃষ্টিতে প্রত্যাখ্যান হওয়ার সেই আশঙ্কা দেখে আনমনে হেসে ওঠেন। নাক টেনে ফের বলতে শুরু করেন, ভয় পেও না ফারজাদ। তুমি আজ এই প্রস্তাব না রাখলেও আমি ঠিকই আমার অতসীর জন্য প্রস্তাব তোমার কাছে নিয়ে আসতাম। প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কায় ভয় পেও না। তুমি তো পুরুষ মানুষ, তোমরা ধর্ষক হলেও মাথা উঁচু করে বাঁচতে পারবে, ভয় নেই। সকলে অতসীর মায়ের কথায় সরব হয়ে তাকাতে গিয়েও কোথাও একটু আটকে গেল চোখে আঙ্গুল দিয়ে নিষ্ঠুর বাস্তবতা দেখিয়ে দেওয়ায়। তাও ক্ষীণ আশা আছে কোথাও। ফারজাদের শঙ্কিত দু চোখে বিস্ময় আসতে আসতেই ফের নুইয়ে গেল চাচিমণির শেষোক্ত কথার ভারে। মনে মনে সে বিভ্রান্ত ঢোক গিলে তাকায়। চাচিমণি কি চাইছে, কি বলছে, কি করবে তার কিছুই সে ধরতে পারছে না। তাও মনোযোগী চিত্তে শুনতে চাইল সে। অতসীর মা বলে, কারণ আমি তো মেয়ের মা। তার উপর মেয়েটা যদি প্রতিবন্ধী হয় তাহলে আর কী বা করব? তুমি বলো। মেয়ের ইজ্জত হরণকারীর কাছেও মাথা নত করতে বাধ্য আমি প্রতিবন্ধী মেয়ের মা হই। এই সমাজ আমার মেয়ের জন্য সেই শুরু থেকেই খুব নিষ্ঠুর। আর আজ যা হলো, তারপর এই সমাজ অভিশপ্ত ওর জন্য। আমি এই অভিশপ্ত সমাজে আমার মেয়েকে আগলে রাখতে পারবো না আমি জানি। যেখানে পরিবারের মানুষদের কটাক্ষ আর ঘৃণ্য সব বুলির থেকেই আগলাতে পারতাম না আজ, সেখানে কাল 10 জনের মুখ কীভাবে বন্ধ করব জানা নেই। তুমি কি চাইবে আমার কাছে? আমিই তোমার কাছে হাত জোড় করছি। আমার মেয়েকে গ্রহণ করে একটু মর্যাদা দিও তুমি ফারজাদ। আমার মেয়ের বাকি সম্মানটা রক্ষা করো দয়া করে। আমার কোনো ছেলে নেই। দুদিন পর ওর বাবা আর আমার কিছু হয়ে গেলে ওকে দেখার কেউ নেই ফারজাদ, কেউ নেই আমাদের। একটু দয়া করো আমার অতসীর উপর। কথাটা বলে নিজেই হাত জোর করে ফেলেন ফারজাদের সামনে। পিনপিন নীরবতায় ওনার কাছে, ওনার কাজে সকলের মাঝে অনুতাপ আর অপারগতার ঢেউ বয়ে গেল। অতসীর বাবা স্ত্রীর কথায় দ্বিমত প্রকাশ করেন। থামো অতসীর মা, অনেক কথা বলে ফেলেছ তুমি, এবার চুপ করো। যা হওয়ার হোক আমাদের। অতসীর ব্যবস্থা আমি করব, তোমাকে এত দুশ্চিন্তা করতে হবে না। এখন ওঠো এখান থেকে অতসীকে নিয়ে। ওঠো তুমি। কথাগুলো বলে স্ত্রীকে নিয়ে মেয়ে সহিত উঠে যেতে চান। অতসীর মা হঠাৎ রেগে গেল। আপনি কিছু কিছু বুঝতে পারছেন না অতসীর বাবা? আমার মেয়েটা চোখে দেখে না, তার উপর এসব। বাড়ির মানুষরাই দেখুন কতভাবে অপমান করছে। ওর খালাকেই দেখুন, কার না কার বাচ্চা পেটে ধরেছে বলে অতসীকে আর চায় না। সেখানে বাইরের অচেনা কেউ ওকে নেবে?
আর কি ব্যবস্থা করবেন আপনি ওর? স্বাধীনভাবে নিজের জীবন চালানো, কর্মজীবী হয়ে হওয়া, এসব ওই মেয়ের জন্য আসেনি। একে তো এই অন্ধ চোখ, তার উপর কেউ কিছু জানতে চাইলেও কোথায় সমস্যা সেটা মুখ ফুটে বলতে পারে না। আজ এত কিছু হয়ে গেল, আপনার মেয়ে একবারও কাউকে একটা জবাব দিয়েছে? ওর সাথে কি হয়েছে না হয়েছে সেসব আমরা জানতাম না, তাই মুখ বুজে সয়ে গেছি। কিন্তু ও এত এত অপমানজনক কথা শুনেও নিজের নিজের হয়ে কিছু বলেছে? বলেছে যে না, আমি কারো সাথে কোনো নষ্টামি করিনি, এই বাড়ির ছেলে আমার সাথে জবরদস্তি করেছে, এই কথা একবারও মুখ ফুটে বলতে পেরেছে আপনার এই অকর্ম মেয়ে? পারে তো শুধু বাপের ছায়ায় আর মায়ের আঁচলের তরে গুজে থাকতে, বিড়ালের বাচ্চার মতো। আমরা যে সেদিনের পর থেকে হাজারবার জানতে চেয়েছি কি সমস্যা ওর, কোথাও অসুস্থ লাগছে, কেন অসুস্থ লাগছে, হাজারবার জানতে চেয়েছি এসব। কই, আপনার বাপ সোহাগী মেয়ে বাপকেও তো কিছু বলল না। আমাদেরই নিজের সাথে হওয়া অন্যায়ের কথা বলতে ভয় পায় সে। নিজের বিচার কি চাইবে? রাগের তোপে কাঁপছে অতসীর মা। ফের বলেন, পেলেছেন তো সেই ছোট থেকে ডিঙ্গি মেয়ে হওয়া অবধি সোহাগে আহ্লাদে। কেউ একটা ফুলের টোকা দিলেও সে নেতিয়ে যায়, বিপরীতে পারে না টু শব্দ করতে, যেন কে পাথর মেরেছে তাকে। একে দিয়ে আপনি কি ব্যবস্থা করবেন আমাকে বোঝান, আমিও দেখতে চাই। আর সাথে এর পেটে আপনাদের জাতের আরেকটা যে আসছে রক্ত, ওটারও কি ব্যবস্থা করবেন আমাকে বলুন দেখি, আমি শুনি। অতসীর মা উঠে দাঁড়িয়ে গিয়েছিল, আর অতসী তখনও একা সোফায় বসে মায়ের আঁচল পেছনে থেকে এক হাতে খামচে ধরেছিল, যেন দূরে চলে না যায় আর সে একা না হয়ে পড়ে। কিন্তু মায়ের কথাগুলো শুনে অভিমানে ছেড়ে দিল, নত মাথায় হাতে সোফার বেড খামচে বসে থাকলো একা। ঢোক গিলতেই চোখের কোণ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে। ফারজাদ তখন চাচিমণির শুরু থেকে সব কথা শুনে পাথর বনে বসে আছে। চাচু আর চাচিমণি পরিবারের সকলের প্রতি একরাশ নীরব অভিমান পুষে রেখেছে এত কাল ধরে, তা কেউ কখনো বুঝতে পারেনি। আজ ফারজাদের সুবাদে প্রত্যেকে জানতে পারল। কিন্তু চাচিমণির কথাগুলো শুনে ফারজাদের এই মুহূর্তে নিজের প্রতি ভীষণ ঘৃণা লাগছে। সেই শুরুর দিকে যেমনটা হতো, কিন্তু সময়ের ব্যবধানে কমে আসছিল। আজ ফের নিজেকে সমাজের নিম্নস্তরের এক কীট অনুভব করল। চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে খুলতেই অতসীর বিষয়টা চোখে পড়ে। নরম দৃষ্টিতে লক্ষ্য করল অতসীর নীরব অভিমান। অতসীর মা সরাসরি আঙ্গুল না তুললেও তার প্রতিটি কথায় যেন এক একটা অভিযোগ প্রকাশ পেল শ্বশুরবাড়ির লোকদের প্রতি আর মেয়ের প্রতি। নিজের মেয়ের এই অতিমাত্রায় নীরবতার স্বভাবে নিজের উপরই ভীষণ রাগ লাগছে তার। মেয়ে আর মেয়ের বাবার উপর শ্বশুরবাড়ির প্রত্যেকের প্রতি জন্ম নেওয়া ক্ষোভটা ঝেড়ে দিলেন তিনি, আর সকলে তা ধরতেও পারল। এসব কথা বাড়িতে গিয়ে বলতে পারবে অস্মিতা? এখন মেয়েকে ধরো, এখান থেকে চলো আমার সাথে। অতসীর বাবা যত তাড়াতাড়ি সম্ভব ফারিস মহল থেকে বেরিয়ে যেতে চাইছেন। স্ত্রীর মনের সব চিন্তা তিনি বুঝতে পারছেন, তবে সেসব তিনি একা শুনতে চান, এখানে সবার মাঝে নয়। আর সেটা ধমকবিহীন শক্তভাবে বোঝাতে নাম ধরে ডাকলেন, আমি এখান থেকে সমাধান না নিয়ে এক পাও নড়ব না, আমাকে জবাব দিন আগে। অস্মিতা শোনো, এখন এসব কথা রাখো। অতসী দুর্বল এখনো, কিছুক্ষণ আগেই তো হসপিটাল থেকে ফিরল। ওকে একটু সবটা মাথায় প্রসেস করতে দাও, একটু সময় দাও ওকে। আর তোমরাও সময় নাও, তারপর শান্ত মাথায় সবাই সমাধানে বসতে পারবে। নিবিড়ের বাবার কথায় নিবিড় চোখ তুলে তাকাই। চোয়াল তার শক্ত, আর চোখ টকটকে লাল হয়ে আছে। এখানে সমাধান বলতে তোমরা কি বুঝাচ্ছ? অতসীকে এই ছেলেটার কাছে তুলে দেওয়া, এটাই বোঝাতে চাইছো সমাধানের মানে? আর খালামণি, মায়ের কথা খুব ধরে বসে আছো। আমি যে এখনো আজ রাতেই আমাদের এঙ্গেজমেন্ট হোক চাইছি, এটা কি শুনতে পাওনি? নিবিড়ের মা বোন তার কথায় কষ্ট পেয়েছে বুঝে কিছুটা দ্বিধান্বিত হয়েছিলেন, কিন্তু নিবিড়ের কথায় সরব আর শঙ্কিত চোখে তাকায়। অতসীর মা বলে, তো বলছিস আমি তোকে নিজের ধর্ষিতা মেয়ের সাথে বিয়ে দিই? বাচ্চা সহ নিজের মেয়েকে আমার বোনের গলায় ঝুলিয়ে দিই? কেন,
ওদের রক্ত সব। যা আসছে, যাতে কলঙ্ক লাগিয়েছে, সব তো ওদের রক্ত। ওদের গলায় ঝুলুক না। তোর সাথে বিয়ে দিব, বাচ্চা নিয়ে কারাকারি হবে, এত কাহিনী কে করবে? তোদের সাথে তখন এদের ঝামেলা শুরু হবে, সম্পর্কের স্বাভাবিকতা বদলাবে। এত কাহিনীতে আমি কোথাও গিয়ে একটু শান্তি পাবো বল? পরপর তার মায়েরও অসম্মতি পেল সে। অতসীর খালা বোনের ভেতর একটা সুপ্ত অভিমানের বীজ পুঁতে দিয়ে ফেলেছে তা বুঝতে পারছে। আর অবশ্যই তা কাটাতে চান, কারণ বোন আর বোনজিকে ভালোবাসেন। কিন্তু নিবিড়ের সাথে আর অতসীর বিয়ে কোনোভাবে চান না। নিবিড়ের বাবা তার মাকে শান্ত হতে বলে। ভরা আসরে মা ছেলের এসব নিয়ে আলোচনা শোভা পায় না। মায়ের সাথে কিছু তর্ক করে বিক্ষিপ্ত মেজাজে নিবিড় বেরিয়ে গেল ফারিসমহল থেকে। ফারজাদ নজর ঘুরিয়ে সবার দিকে তাকায়। তার মা আঁচলে মুখ গুজে কাঁদছে সেই শুরু থেকে। মেজমা তাকে ধরে রেখেছে। বাবা আর মেজ চাচার দৃষ্টি নুইয়ে আছে ছেলের আর নিজেদের অপরাধের ভারে। আপাতত ফারজাদ আর কিছু বলতে চায় না সবার মাঝে। চাচিমণি আর চাচুর এক একটা দুশ্চিন্তা তাদের ভাবনা সীমার বাইরে। তাই শান্ত নেই তাদের ভেতরটা। একটু সময় গড়ালে কিছুটা হলেও সহজ হতে পারে। এই মুহূর্তে সবার বিক্ষিপ্ত মনের অবস্থায় আর কথা বাড়ানো উচিত হবে না। সে নিবিড়ের চলে যাওয়ার দিকে তাকায় কিছুটা শরৎ চোখে। অতসীর বাবা স্ত্রীকে বুঝিয়ে মেয়েকে নিয়ে উঠতে চাইছেন, আর ওনার ভাই বোনেরা অসহায় আর অনুতাপের দৃষ্টিতে শুধু দেখছেন। কিছু বলতেও যেন কোথাও বাঁধছে। শেষে ফারজাদের দাদি দুর্বল গলায় মুখ খুলল। ছোট খোকা, একটু সময় নে তোরা, দয়া করে একটু সময় নে। আমি এখনো কি হচ্ছে না হচ্ছে এ বাড়িতে তার কিছুই মাথায় ঢুকাতে পারছি না। কি থেকে কি হয়ে গেল? বড় খোকা, মেজ খোকা, একটু বোঝা না তোদের ভাইকে। রাগ করছে আমার ছেলেটা। আহাজারি আর অসহায়ত্ব তার কণ্ঠে। ফারজাদের মেজমা আর প্রাচী আরোহী এসে তাদের দাদিকে সামলাচ্ছে। বৃদ্ধা থামছেন না। সোফার বেডে মাথা এলিয়ে ফের বলে, একটু সময় নে তোরা সবাই, দয়া কর আমার উপর। অতসী দিদিভাইয়ের শরীর ভালো নেই, দেখ কেমন ঝিমিয়ে গেছে। সমস্যা সমাধান সব পরে বের করিস। ওকে একটু পানি দে কেউ। অতসীর চোখ বুজে আসছিল তখন। বলতে দেরি নেই, সোফার মধ্যেই গড়িয়ে পাশে পড়ে যেতে নিল সে। সবাই বিচলিত হয়ে পড়ে। ফারজাদি পাশ থেকে তাকে পড়ে যেতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে এলো। নেতিয়ে যাওয়া শরীরটার বাহু ধরে উঠিয়ে গালে হাত দিয়ে নিজের সাথে আগলে নিতে চাই। অমনি অতসীর আধো আধো গলায় ক্ষীণ কণ্ঠ কানে আসে, ছুবেন না আমায়। অতসীর বাবা মা ছুটে আসে। ফারজাদের কাছ থেকে নিয়ে নিল তাকে তার মা। বিচলিত কণ্ঠে দুজনে গালে হাত দিয়ে ডাকতে থাকে, অতসী, অতসী মা, চোখ খোল। এই অতসী, কি হয়েছে? চোখ খোল মা। কিন্তু অতসী জবাব দেয় না। প্রত্যেকে ওকে অজ্ঞান হতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। নিবিড় বের হয়ে যাওয়ার পরও তার বাবা মা থেকে গিয়েছিল। এমন মুহূর্তে একা ছেড়ে গিয়ে বোনের অভিমানের পাল্লা ভারী করতে চায় না অতসীর খালা। সকলে অতসীকে অচেতন হতে দেখে কুণ্ঠিত। ফারজাদ কিছুটা দূরে একপাশে দাঁড়িয়েছিল। অচেতন অতসীকে এক দৃষ্টিতে দেখছে সে। আজ যা হয়েছে সেসবের পর কেন জানি তার মনে হচ্ছে অতসী মানসিক দিক দিয়ে কিছুটা বদলে গেল। হুম, বদলো না। ভাবনাতে আগে যা ছিল তাই আছে। শুধু যা চাই তা সম্মুখের ব্যক্তির সামনে অল্প হলেও জাহির করার সাহস পেয়েছে। অবশ্যই বিষয়টা ভালো, তবে তার জন্য পরিস্থিতি অনুকূলে আনাটা কঠিন হয়ে দাঁড়াবে। মায়ের কথায় অভিমানে সে যা চাই তা হয়তো দ্বিধা সংকোচ উপেক্ষা করে জানাবে এবার থেকে। ফারজাদের ষষ্ঠ ইন্দ্রিয় তো তাই বলছে। ফারজাদ দৃষ্টিহীন ওই চোখ দুটোর ভাষা আর নাজুক ওই শরীরটার কিংবা স্বচ্ছ নীলাভ ফুলের ন্যায় চেহারাটার অঙ্গভঙ্গিতে মেয়েটার মনের অবস্থা, চাওয়া, এসব বুঝতে শিখছে হয়তো কোথাও একটা। ডক্টর ডেকে অতসীর চেক আপ করানো হলো। অতিরিক্ত ধকলে অজ্ঞান হয়ে পড়েছে সে। সকাল থেকে শপিংয়ের ঝাঁকি আর এখন যা যা হলো তাতে মানসিকভাবে বিপর্যস্ত সে। অতসীর বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়েও অতসী আর ফারজাদের বিয়ের জন্য রাজি করাতে পারল না কেউ। অবশ্য চেষ্টা করেছেই শুধু ফারজাদের মা। বাকিরা নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চায়। জানা অজানায় করা অন্যায়ের দায় নেই, কিন্তু তাতেও কিছু হলো না।
অতসীর বাবা নিজেও কোনো সমঝোতায় এলেন না মেয়ের বিষয়টা নিয়ে, আর স্ত্রীকেও আসতে দিলেন না। বাদবাকি বিষয় নিয়ে তার কোনো অভিযোগ নেই, অভিমান নেই, এমনটাই জানালেন। কিন্তু কথাগুলোর আড়ালে যে নিজের মানুষদের প্রতি জমে থাকা অভিমানী কথা বলছে, সেটা কারো বুঝতে বাকি রইল না। ফারজাদ অদ্ভুতভাবে চাচির কথাগুলো শোনার পর থেকে, অতসীর ছুঁতে মানা করে দেওয়ার পর থেকে নিশ্চুপ হয়ে আছে। কোনো কথা সে বলেনি, শুধু নীরবে অতল সমুদ্রের মতো গভীর চোখজোড়া নিয়ে অচেতন অতসীকে দেখে গেছে। সবাই অতসীকে রাখা রুমটাতেই ছিল শুরুতে। ডাক্তার ভিড় কমাতে বলার পর ফারজাদের দাদির রুমে সবাই চলে গেল। ফারজাদ কোথাও যায়নি, শেষ বসার ঘরেই রয়ে গেছে। যেখানটায় দাঁড়িয়েছিল সে বরাবর সোফায় বসে পড়ে অন্যমনস্কতায় দু হাঁটুতে কনুই ঠেকিয়ে হাত দুটো মুখের কাছে এনে একত্রিত করে সামনে তাকিয়ে থাকে, দৃষ্টি অন্যমনস্ক, অথচ মনে হচ্ছে গভীর মনোযোগে কিছু একটা ভাবছে সে। উপর থেকে আরমান নেমে এসে ধীরে একপাশের সিঙ্গেল সোফায় বসে পড়ে। অন্যমনস্ক ফারজাদ চোখের কোণ ঘুরিয়ে এক পলক তাকায় তার দিকে। আরমানের চোখে নিজের প্রতি জমে থাকা অনেকগুলো প্রশ্ন দেখতে পায় সে। তার সাথে ঠিক ঘৃণা নয়, তবে তার খুব কাছাকাছি কোনো এক অনুভূতির ছায়াও পড়ে। ফারজাদের ঠোঁটের কোণে অন্যমনস্ক এক টুকরো হাসি খেলে যায়। সে আর কিছু না বলে আবার সামনে দৃষ্টি ফিরিয়ে নেয়। আরমান বেশিক্ষণ নীরব থাকলো না, প্রথম প্রশ্নটা করে ফেলল। এতটাও কঠিন ছিল সেদিন পরিস্থিতি সামলানো ফারজাদ ভাই, নাকি আসলেও অতসী ছিল বলেই? তোর কি মনে হয়? মনে তো অনেক কিছুই আসছে, কিন্তু একটার সাথে আর একটা লিঙ্ক আপ হয় না। কিভাবে বুঝবো কোনটা সঠিক? এত ভাবাভাবির কিছু নাই আরমান, আমি রেপিস্টই। ঠান্ডা এক চাপা কণ্ঠ। আরমানের চোয়াল শক্ত দেখালো সাথে সাথে, ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে হালকা করে ঘাড় বাঁকালো সে, হয়তো সামলানোর প্রয়াস। ফারজাদ দৃষ্টি সামনেই। নিজের প্রতি তিরস্কার নাকি আরমানের উদ্দেশ্যে তা স্পষ্ট নয়, তবে ঠোঁটের কোণে ক্লান্ত এক চিলতে হাসি টেনে বলে, মারতে ইচ্ছে করছে আমায়? আজ যা যা বললে চাচিমণিকে, কতটুকু ধরা যায়? ফারজাদ উল্টো প্রশ্নে এক নজর ফিরে তাকায়, জবাব দিল না। নাকি একবার পেয়েছো বলে মোহতে আটকে সেটাকে ভালোবাসার নাম দিচ্ছ? তীক্ষ্ণ দৃষ্টি তার। তাও ফারজাদ শান্তভাবেই জবাব দিল, ওই ঘটনার আগেই রিয়েলাইজ করেছি আরমান। মোহ নয় বলছো? সে নিশ্চুপ থাকে, জবাব দিল না। এখন বিয়ের জন্য চাচিমণি রাজি থাকলেও চাচ্চুর সাফ মানা, আর যতদূর মনে হয় অতসীরও মত থাকবে না। সেক্ষেত্রে কি করবে? ফারজাদ এবারেও জবাব দিল না, তবে অনিশ্চয়তার চোখ দুটো তুলে এক নজর তাকালো ভাইয়ের দিকে। কোন দিশায় হাঁটবে সেটা স্থির করতে পারছে না সে এখনো। ওর খালাতো ভাই নিবিড়ও কিন্তু লাইনে আছে। অনাগত সদস্য নিয়েও তার কোনো সমস্যা নেই যতটুকু বুঝলাম। এটা হালকাভাবে নেওয়ার মতো না। ওদিকে কিছু হলেও হয়ে যেতে পারে চাচ্চু চাইলে। এসব সম্ভাবনার ক্ষেত্রে তোমার পদক্ষেপ কি হতে পারে জানতে চাইছি। ফারজাদ নির্বিকার চিত্তে নীরবতাই অবলম্বন করলো আবার। চুপ করে থেকো না ফারজাদ ভাই। যে পরিস্থিতিতে এসে থেমেছে সবটা, সুস্থ স্বাভাবিকভাবে অতসীকে তোমার হাতে তুলে দিচ্ছে না কেউ, এতটুকু নিশ্চিত। এখন তুমি কি আবার জবরদস্তি পদ্ধতি অবলম্বন করবে সবটা ঠিক করতে? ফারজাদ ঠিক করার মানসিকতায় জবরদস্তি করলে ঠিক তো হবে না, উল্টো সবটা আরও জঘন্য পর্যায়ে গিয়ে দাঁড়াবে। তাই শঙ্কিত আর সন্দেহের দৃষ্টিতে চেয়ে কথাটা জানতে চাইল আরমান। সেদিন সাকিব আসবে বলেছিলাম বাড়িতে, আমার বন্ধু, মনে আছে? কোন দিন? ফারজাদ এক নজর তাকিয়ে জবাব দেয়, ঘটনার দিন। আরমানের মনে পড়েছে, তবে হঠাৎ সেই কথা কেন উঠছে বুঝতে পারছে না। ভ্রু কুঁচকে সে জবাব দেয়, হ্যাঁ মনে পড়েছে। কেন? সাকিবের সাথে অন্য যে ছেলেটা ছিল, মোটাসোটা করে অল্প বয়সী, ওটা একজন কাজী। আরমান প্রথমে না বুঝে ভ্রু কুঁচকে তার কথা শুনলেও পরক্ষণে বিস্ময় খেলে গেল কিছু আঁচ করে। কিছু পলক নীরবে চমকিত আর গম্ভীর চিত্তে সবটা মাথায় ঢুকালো সেদিনের। ফারজাদ তাকে সকাল সকাল ফোন দিয়ে বলেছিল তার বন্ধু সাকিব আসবে, সাথে অন্য এক বন্ধু আজ থাকবে।
তাদের যেন নির্বিঘ্নে তার রুমে পৌঁছে দেয়, কারণ সে আগের দিন রেস হেরে এসে ড্রাঙ্ক হয়ে রুমে পড়েছিল। সকালেও অবস্থা খুব একটা ঠিক ছিল না, তাই আরমানকে ফোন দিয়ে বলেছিল নিচে তার দুই বন্ধু আসবে, তাদের কোনো দিকে না দেখিয়ে সোজা যেন তার রুমে নিয়ে যায়। আরমানও তাই করেছে কোনো প্রশ্ন ছাড়া, কারণ অতসীর ঘটনার পর থেকে বাড়িতে বন্ধুদের তেমন একটা আনে না তারা দুই ভাই, আর আনলেও এমন সাবধানতা অবলম্বন করা হয়, তাই তেমন কোনো ভাবনা মাথায় আসেনি তখন আরমান। কিন্তু এখন ফারজাদের কথা শুনে রীতিমতো মাথা ঘুরছে তার, শিরাগুলো ফুলে উঠতে দেখা যায়। তো এখন বলতে চাইছো তোমার হাতেই সব কিছু? ফারজাদ হাসে ক্ষীণ। ভাইয়ের যে তার কথাবার্তা কাজকর্ম সবকিছুতেই অসহ্য এক ক্রোধ জাগছে তা সে বুঝতে পারছে। আমি এসব কিছু কাজে লাগাতে চাই না, এত প্যারা খাস না। অর্ধ অচেতন অবস্থায় কবুল বলেছে। মনেও নাই ওর, সাইনও করেছে থাম্বপ্রিন্ট দিয়ে। ওই কাজই তখনই বলেছিল এই বিয়ে বৈধ হবে না। তাহলে করেছো কেন এটা? হোক বৈধ অবৈধ, তাও কোথাও একটা আটকে থাকতে হবে এটা নিয়ে। এই কথা জেনেও কি ইচ্ছে করে করেছে এমনটা, যাতে সেই সব কিছু বাই হুক আর ক্রুক তোমার ফেভারেই থাকে? চাপা ক্রোধ তার কণ্ঠে। এত কিছু ভাবিনি, আমার পাগল পাগল লাগছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না ওই মুহূর্তে। শুধু এটা করলেই সব ঠিক হয়ে যাবে মনে হয়েছিল। শান্ত কণ্ঠ তার। ফের বলে, বাট এখন এটা আর ম্যাটার করছে না, সো লিভ ইট। শয়তান মাথায় ঘুরছিল তখন। কিভাবে সবটা ঠিক করার নামে ধামাচাপা দেব ওটাই খেয়ালে আসছিল। দীর্ঘশ্বাস টেনে বলে, এই নিয়ে কোনো রকম ক্লেম তুলে চাচ্চু আর চাচিমণিকে প্রেশারাইজড করতে চাইছি না। ওয়ানন কথা বলে বুঝিয়ে সুঝিয়ে যতটুকু ঠিক করা যায় করব, নয়তো কতদূর কি হয় দেখা যাক। ঠিক হবে এমনটা ভাবছো কেন? বাবা আর বড় বাবার হাতে বিচার তুলে দিয়েছে চাচ্চু, তোমার কোনো আইনি সাজাও তো দিতে পারে। কি করবে তখন? চোখ তুলে তাকালো ফারজাদ। 2 সেকেন্ড নজর মিলিয়ে তাকিয়ে রয়। অতসী বিছানায় শুয়ে আছে তখন, কেউ নেই তার মা ছাড়া। জ্ঞান ফিরতেই তাকে স্যুপ খাইয়ে দিতে চাইছে তার মা, সে মুখে নিচ্ছে না এক চামচও। বার কয়েক নরম কণ্ঠে বলেও মেয়ের মুখে তোলা যাচ্ছে না দেখে অতসীর মা দিলেন এক ধমক। কি সমস্যা তোর? আবার কি তামাশা করছিস? খেয়ে নে চুপচাপ, সারাদিন লেগে থাকতে পারবো না তোর পিছে। খেলে খা, না হয় সব একসাথে ঢুকিয়ে দেব মুখের ভেতর। অভিমানে বুক ভার হয় তার, সেই থেকে একটা কথা তার সাথে সুন্দর করে বলছে না মা। নরপশুর খবলে পড়েছিল তাদের অতসী, আর এত যে কষ্ট পেয়েছে এসব জানার পরও একটু মাথায় হাত বুলিয়ে দিল না তার পাষাণ মা। এজন্যই সে কাউকে বলতে চায়নি। সবাই যে কোনোভাবে তার দোষী খুঁজে বের করবে বেশ জানতো। তারপর আড়ালে যে সম্মানহানি হয়েছে সেটা লোক মুখে চলে আসতো, কিন্তু ওই লোকটার আর শাস্তি হয়নি। সে নাক টেনে হা করে খাইয়ে দিতে লাগলো তার মা। বেশ কয়েক চুমুক খেলো আস্তে আস্তে। এক সময় অতসী নিজেই ধীরে মুখ খুলল। তোমরা খেয়েছ? না। কেন? বাবা কোথায়? বাবা খেয়েছে? খায়নি কেউ। এখনো কি রাত হয়নি? তোমরা খেলে না যে? আমরা কি এখন আমাদের ফ্ল্যাটে মা? হুম। তাহলে? ফারিস মহল। অতসীকে কেমন থমকাতে দেখা গেল। সেকেন্ড কয়েকের মতো জমে থাকে। হয়তো এখনো ফারিস মহলেই রয়ে গেছে তারা, এটা আশা করেনি। থমকে থেকে ধীরে শ্বাস প্রশ্বাস ঘন হতে দেখা গেল। আমরা এখনো এখানে কেন মা? বাসায় ফিরিনি কেন? কিছুটা উদ্বিগ্ন কণ্ঠ তার। তার মা সুপের বাটিতে চামচ ঘোরাতে ঘোরাতে মেয়ের হাবভাব পরখ করছিল। কি নিষ্পাপ এই চেহারাটা! কেউ কি করে ঘৃণা করে তার এই আদুরে মেয়েটাকে? দেখলেই তো মায়া মায়া লাগে, বুকের ভেতর ঢুকিয়ে নিতে মন চায়। অথচ এই বাড়িরই কেউ কেউ নাকি এই মেয়েটাকে অপছন্দ করে। কেন? অসুস্থ হয়ে পড়ে আছিস আর কোথাও যাব? এটাই তো তোর আসল বাপের বাড়ি, আর 2 দিন বাদে হয়তো শ্বশুর বাড়িও হয়ে যাবে। তখন? মা। কুণ্ঠিত স্বর অতসীর। কি মা? এসব কি বলছো?
আমাকে তোমরা দিয়ে দিবে, রাখবে না তোমাদের সাথে? চোখ ভিজে এলো তার। তুই ফারজাদ সহ সবার সাথে এখানে থাকতে চাস না? অবশ্যই না, ওনাকে আমার ঘৃণা লাগে। প্লিজ ওনার এসব কথাই আমাকে দূরে সরিয়ে দিও না। আমার খুব কষ্ট হবে মা, আমি ওনার সাথে এখানে থাকবো না। তার মা অদৃশ্য ক্ষোভের দাঁতে দাঁত চেপে বলে, মাথা মোটা মেয়ে, এখন আমার সামনে ওনার সাথে থাকবো না, তোমাদের সাথে থাকবো এসব বলতে পারছিস? ওই ছেলেটাই যে তোর সর্বনাশ করেছে এটা সবার সামনে বলতে পারিসনি তখন? যখন আমরা জানতে চাইছিলাম বারবার, তখন আমাদের জানাতে পারলি না একবারও যে ওই ছেলেটা তোর সম্মানে হাত দিয়েছে? একদিন না একদিন এই ঝামেলা তো হওয়ারই ছিল, কিন্তু পেটে যেই ঝামেলা নিয়েছিস ওটা থেকে অন্তত বেঁচে যেতে পারতি আগে আগে জানালে। এখন এটা নিয়ে কার ঘাড়ে উঠবি? তোর বাবা গো ধরেছে ওই ছেলেকে মেয়ে দেবে না, আমার একটা কথা শুনছে না। এটা না আসলে তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম। এখন কি করবি? কিভাবে বাঁচবি আমায় একটু বল। কিভাবে নিজে সুস্থ জীবন কাটাবি? আর আমাদের ওপর শান্তি আসবে কিভাবে? ভঙ্কুর কণ্ঠ তার মায়ের। কেন বললি না অতসী? তখন জানিয়ে দিলে আজ এতদূর গড়াতো না জল। এখন এটা না রাখতে চাইলেও নতুন সমস্যা শুরু হবে। তোর বাবা মানবে কিনা তার ঠিক নেই, আবার নাকি তোদের গোষ্ঠী ঝামেলা করে তারও ঠিক নেই। এটা না থাকলে কিছু অন্তত ভাবা যেত। ফারজাদের দিকে ফিরেও তাকাতাম না আর, বরং শাস্তির জন্য লড়তে পারতাম। এখন কি করবি সব ভালোই ভালোই মেনে নে। না নিয়ে তোরা বাবা মা আমায় একটু বোঝা। অতসী বুঝলো তার অনাগত বাচ্চা নিয়ে বলছে তার মা, তবে বিশেষ কোনো অনুভূতি কাজ করলো না এই বাচ্চা নিয়ে তার। শুধু ফারজাদ থেকে দূরে থাকতে চাই সে, বাবা মায়ের সাথে থাকতে চায় অতসী, আর কিছু না। কোনোভাবেই ওই পশুর মতো নির্দয় লোকটার কাছে গিয়ে উঠতে চায় না। সব বলবো মা, এবার থেকে তোমাদের সব বলবো আমি। এবারের মতো মাফ করে দাও প্লিজ, আর কিছু লুকাবো না, আমাকে দিয়ে দিও না তোমরা। হাত আঁকড়ে শরীর টেনে মায়ের গা ঘেঁষে বসে যায় সে। তার মা চাপা রাগে না চাইলেও শেষ অবধি আগলে নিল। চুলের ভাঁজে হাত গলিয়ে ঝুঁকে কপালে চুমু এঁকে দেয়। শুধু আমাদের না, সবাইকে বলবি। নিজের মনের সব কথা বলে দিবি যেখানে বলা দরকার। চুপচাপ থাকিস বলেই তো সবাই বলার সুযোগ পাই। চুপ থাকবি না মা? প্রমিস চুপ থাকবো না, কিন্তু আমার সাথে ওভাবে ধমকে কথা বলো না আর। তোমরা সবার মতো করলে আমার কষ্ট হয়। তার মা আরও আগলে নিল মেয়েকে। ফারজাদ কোনো জোর জবরদস্তি করেছিল এরপর আর? একাডেমির ওখানে যেহেতু বলল যে, হ্যাঁ, ড্রাইভার আঙ্কেল আর রুমা আন্টিকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে আমাকে কোথায় কোথায় জানি নিয়ে যেত, আমাকে ছুঁয়ে দিত। আমি কোনো কিছুতে মানা করলে যেখানে থাকি ওখানে ওই অবস্থায় একা ফেলে চলে যাওয়ার ভয় দেখাতো। অশ্রু ছেড়ে কোলে মুখ গুজল সে মায়ের। ছুঁয়ে দিত মানে? সেদিনের মতো কিছু আর? না না, হাত ধরা, চুমু খাওয়া, জড়িয়ে ধরা এসব। কাঁপা কাঁপা সংকোচে জড়ানো গলা তার। থুতে ছুড়ে দিতে পারলি না তখন? পোক্ত কণ্ঠে বলে তার মা। বিপরীতে অতসী কিছুটা উৎসাহী কণ্ঠে বলে, দিয়েছি তো মা। মাঝ রাস্তায় একবার থুতু ছুঁড়ে দিয়েছিলাম, মুখেই লেগেছিল হয়তো। শুনে ভালো লাগলেও কিছুটা শঙ্কা ফুটে উঠল তার মায়ের চেহারায়। তোকে আঘাত করেছে? লোকজন দেখেছে? না, কিছুই বলেনি, আর আঘাতও করেনি। কয়েকজন এসে কি হয়েছে জানতে চেয়েছিল, কিন্তু কিন্তু কৌতূহলী কণ্ঠ অতসীর মায়ের। সে ইতস্ততায় না বলতে চাইলেও মাকে প্রমিস করেছিল বলে লুকালো না। বলেছে আমি ওনার বউ। রাগ মানে ঝগড়া হয়েছে তাই রাগে করে ফেলেছি, এমনটা বলেছিল। তারপর সবাই চলে যায়। ফারজাদ আর আরমান তখনও বসার ঘরের সোফায়। প্রাচী সিঁড়ি বেয়ে নেমে বলে, ডাকছে উপরে। কাকে বলেছে সঠিক বোঝা গেল না। দুজনে চোখ তুলে তাকাই। আরমান কপালে ভাঁজ ফেলে বলে, হুম, ডাকছে। কাকে ডাকছে? কে? কুঞ্চিত ললাট। প্রাচী এক নজর ভাইয়ের দিকে তাকিয়ে ফের আরমানের দিকে দৃষ্টি ফেলে। ওপরের রুমে ডাকছে বাবা, তোমাকে না।
ফারজাদ তাকেই ডাকছে এ কথা বুঝলো। বোন তার সাথে সরাসরি কথা বলছে না, নরম অন্যমনস্ক চোখে দেখলো সে তা। আরমানও বুঝলো বিষয়টা। কথা না বাড়িয়ে ফারজাদ উঠে চলে যায় উপরে। ফারজাদের বাবা, ফারজাদ, অতসীর মা আর অতসী ছাড়া প্রত্যেকে দাদির রুমে ছিল তখন। অতসীর খালা আর খালু চলে গিয়েছে একটু আগে। অতসী আর তার মা দোতলার একদম কোণার দিকের রুমে, আর বাকিরা সবাই ঠিক তার বিপরীতে অন্য পাশের রুমগুলোতে। অতসীর দাদির রুমে থাকা প্রত্যেকে নির্বিকারে মায়ের কথাই না চাইতেও বসে থাকা অতসীর বাবাকে নানান কিছু বোঝাচ্ছে, আর বারে বারে মাফ চাইছে তখনও। নিজেদের কথাবার্তার মধ্যে হঠাৎ ফারজাদের বাবা মায়ের রুম থেকে ফারজাদের বাবার ক্রমাগত রাগী কণ্ঠ ভেসে আসতে শুনল সবাই। একের পর এক বিচ্ছিরি গালি আর ঘৃণ্য সব বুলি ভদ্রলোকের কণ্ঠে। সবাই কুণ্ঠিত নেত্রে একে অপরের দিকে তাকায়। কি হলো বুঝতে পারছে না। প্রাচী জানালো তার বাবা একটু আগে ভাইয়াকে রুমে ডেকেছিল। সকলে বুঝলো ফারজাদের উদ্দেশ্যেই ছোড়া এই কান ঝাঁঝা করা জঘন্য শুনতে গালিগুলো। তবে চোখে মুখে যে আতঙ্ক আর একটা সংখ্যার ঢেউ খেলে গেল সকলের, তা এই গালির জন্য না, বরং একের পর এক চাবুকাঘাতের মতো যে তীক্ষ্ণ শব্দ ভেসে আসছে কানে, তার জন্য। অতসীর বাবা শফিকুল্লাহ মীর ফারিস। শফিকুল্লাহ সাহেবের ভাই বোন আছে তিনি বাদে 4 জন। 3 ভাই আর 2 বোন তারা। 2 ভাইয়ের মধ্যে সবার ছোট শফিকুল্লাহ সাহেব, আর 2 বোনের মধ্যে এক বোন তার ছোট হয়। তবে সবার বড় ফারজাদের বাবা ফিরোজ মীর ফারিস। ছোট থেকে বাড়ির বড় সন্তান হওয়ার আলাদা দায়িত্ব আর ছোট ভাই বোনদের প্রতি কর্তৃত্ব চোখে পড়ে। আর তারা ছোট ভাই বোনেরা বাবার সমতুল্য সেই বড় ভাইয়ের দায়িত্ব আর কর্তৃত্বপরায়ণতা মেনেও চলে, কারণ সম্মানের জায়গাটাই তেমন। ফিরোজ সাহেবকে কখনো অপ্রয়োজনীয় ধমকাধমকি কিংবা অশ্রাব্য গালি মুখে আনতে শুনেনি এবাড়ির সব মানুষ। শুধু এবাড়ির মানুষই কেন, বাড়ির বাইরেরও কেউ আদৌ মানুষটির মুখে এমন অশ্রাব্য সব গালি কখনো শুনেছে কি না প্রশ্ন রয়ে যায়। সেই মানুষটির মুখে নিজেরই ছেলের উদ্দেশ্যে ছোড়া এমন জঘন্য গালি শুনে সকলে হতভম্ব হয়েছিল প্রথমে। পরপর একরাশ আতঙ্ক ঝাপটে ধরে তাদের। মুখ দিয়ে নিঃসৃত সেসব শব্দ আর কিছু দিয়ে সজোরে আঘাত করার মতো সাত সাত করা ক্ষীণ যে আওয়াজ কানে আসছে, তা শোনার পর আতঙ্কিত হওয়ারই কথা। ফারজাদের মা বিরামহীন কাঁদছে। একমাত্র ছেলে তার, একটু গোয়ার একটু বেপরোয়া ধরনের হওয়ায় নানান বকা শুনলেও আজ অবধি এমনভাবে কেউ তার গায়ে হাত তোলেনি। সেই অতসীকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পর একবার থাপ্পড় দিয়েছিল তার বাবা, আর ধমকাধমকি করে শাসিয়েছিল, তাও কিনা আড়ালে, বন্ধ দরজার ওপারে। এরপর বাড়ি থেকে চলে যায়। নানার বাড়ি অর্থাৎ বিদেশিনী মায়ের দেশে গিয়ে ওঠে। টানা অনেক দিন ছিল সেখানে। সেবারেই এই বাইক রেসের নেশা লাগিয়ে এসেছিল, সাথে অনিয়ন্ত্রিত ড্রিঙ্ক করার অভ্যাসটাও। ফারজাদের মা আর দাদির আকুতি মিনতিতে অনেক বলে কয়ে ফেরানো গিয়েছিল। এরপর থেকে আরও গোয়ার হয়ে যায় ছেলেটা। কিছু বললে সেটা যেন এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়, কারো কথায় পাত্তা দেয় না। এসবেতেও কখনো এমন অশ্রাব্য গালি কিংবা গায়ে হাত তোলা হয়নি ছেলের ওপর। আর আজ মুখের লাগাম নেই, না আছে গায়ে হাত তোলাতে বিন্দুমাত্র সংকোচ। ফারজাদের মা দরজা ধাক্কিয়ে বেশ কয়েকবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পায়নি। এমনকি ছেলেকেও দরজা খুলে দিতে বলেছে, কিন্তু সেও নিরুত্তর ছিল। ফারজাদের দাদি বিছানায় বসে বিলাপ করছে। তার মা বারবার গিয়ে দরজা ধাক্কায়, ছেলেকে ছেড়ে দিয়ে বলে। ফল না পেয়ে হন্তদন্ত হয়ে শেষে ছুটে আসে ছোট দেবরের সামনে। শফিক ভাই, দয়া করুন আমার উপর, আপনি একটু গিয়ে আপনার ভাইকে থামতে বলুন না প্লিজ, আমার ছেলেটা মরে যাবে, দয়া করুন শফিক ভাই। অতসীর বাবা নিজেও কপালে ভাঁজ ফেলে থমথমে চেহারায় সবটা লক্ষ্য করছিলেন। বড় ভাবির হাত জোর করে এমন মিনতিতে চোখ তুলে তাকান। আকুতি এক মায়ের চোখে। ছেলেকে তার বাবা আঘাত করছে, ছেলেকে। পুরুষ মানুষ ফারজাদ, সৃষ্টিকর্তা তাদের বাহ্যিক কিংবা মানসিক
যে কোনো আঘাতের জন্য যথাযথ সহ্য ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। তাও সে আঘাত পাচ্ছে এটা জেনে মায়ের বুক কেঁপে উঠছে। মা তো সামান্য আঘাতেও বুক কাঁপবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার মেয়েটা যখন সেদিন এই ছেলেটার খবলে পড়েছিল, এভাবে একটু বাঁচাতে অনুরোধ করার কেউ ছিল না। যখন নিজের জন্য নিজেই আকুতি মিনতি করছিল, সেই সময়ে এখন যে ছেলেটাকে আঘাত করা হচ্ছে সে ছিল নিরুত্তাপ। তার ফুলের মতো নিষ্পাপ আর নাজুক মেয়েটার সকল বাধা ও অনুরোধ উপেক্ষা করে নিজের উদ্দেশ্য হাসিল করেছে। কতই না কষ্ট পেয়েছিল তখন তার অতসী। অতসী ফুলটার তখন শুধু আঘাত, ব্যথা কিংবা শারীরিক কষ্ট পাওয়ার ভয় ছিল না, এসবের সাথে সাথে ছিল মান হারানোর ভয়। কিন্তু এই ছেলেটা তো তার ফুলটাকে একা পেয়ে পিষে ফেলেছিল তখন, কোনো বাধা মানেনি। আজ যখন সেই নিষ্পাপ ফুলটাকে কেউ কলঙ্কিত করে দিয়েছে এ কথা জেনেছিল, তখন বোধ হচ্ছিল তার পিতৃমনের প্রতিটি কোণ অনামিশায় তলিয়ে গেছে। সেই নিকষ অন্ধকারে তার মন মস্তিষ্ক কোনো দিশা খুঁজে পাচ্ছিল না, কি করবে ভেবে পাচ্ছিল না। বুকের কম্পনে মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুঝি এবারেই থেমে যাবে চিরকালের জন্য। মুহূর্তটার সকল দম বন্ধকর অনুভূতি অতসীর বাবার চোখে প্রতিচ্ছবির মতো ভেসে উঠল ফারজাদের মায়ের এই অনুরোধে। তাকে নিরুত্তাপ দেখে ফারজাদের মা আহাজারি করে ফের বলে, শফিক ভাই একটু দয়া করুন না। ফারজাদ নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে শুধু। আমার ছেলেকে আমি চিনি, যতক্ষণ আপনার ভাই থামবে না ততক্ষণ মার খেয়ে যাবে শুধু। একটু বাঁচান না দয়া করে, আপনার ভাই আপনার কথা শুনবে শফিক ভাই। অতসীর বাবা বিশেষ বিকার দেখালো না, এক নজর সকলের দিকে তাকাই। ফারজাদের দাদি বিছানায় শুয়ে আহাজারি করছে। শেষ বয়সে এসে এইসব ব্যভিচার আর অবাঞ্ছিত সব ঘটনার সম্মুখীন হতে হবে নিজেরই বাড়িতে, এ কল্পনার বহির্ভূত ছিল বৃদ্ধার। বাকিরা আতঙ্কে কি করবে ভেবে পাচ্ছে না। আশপাশ আরমান পাশে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অতসীর বাবা নির্বিকারে বেরিয়ে গেল ঘর থেকে, বড় ভাইয়ের কক্ষের সামনে গিয়ে দাঁড়াই। ওপাশ থেকে প্রহারের শব্দের সাথে ভাইয়ের হাঁপানো, জোর দেওয়া কণ্ঠে অশ্রাব্য সব গালি ভেসে আসছে। যেখানে গিয়ে মদ পানি গেলা শিখেছিস, যেখানে গিয়ে দুনিয়ার নষ্টামি শিখেছিস, সেখানে তো তোদের স্বভাবের মেয়েরও অভাব নেই। ওসব ক্লাবে গিয়ে নোংরামি করে আসতে পারলি না? ছেদ ছেদ আঘাতের শব্দ আরও তীব্র হলো, সাথে ফিরোজ সাহেবের হাঁপানো, তবু জোর দেওয়া কণ্ঠ। আমার বাড়ির মেয়ের দিকে এই শকুনের নজর দেওয়ার আগে আমি এখনো বেঁচে আছি, এটা মাথায় আসলো না তোর? তোর মতো কুলাঙ্গারকে জন্ম দেওয়ার আগে আমাকেই তুলে নিতে উপরওয়ালা। বেয়াদব কোথাকার, দুশ্চরিত্র লম্পট। এই দিন দেখার আগে মরলি না কেন? তোর মতো কুলাঙ্গার আমার ঘরেই কেন এলো, দুশ্চরিত্র কোথাকার? আঘাতের শব্দের সাথে সাথে আসা এই অশ্রাব্য কথাগুলো আর বেশি কানে আসার আগে অতসীর বাবা দরজায় টোকা দেয়, ভাইজান দরজা খুলুন। ওপাশ থেকে জবাব এলো না, গালি প্রহারের শব্দ কোনোটাই থামেনি। অতসীর বাবা আরও কয়েকবার ডাকে, তবে সময়ের সাথে সাথে আওয়াজ কমে এলেও দরজা খোলা হলো না। ফারজাদের মাও এতক্ষণে অতসীর বাবার পেছনে এসে দাঁড়িয়েছে। শফিক সাহেব কাজ হচ্ছে না দেখে ভাবিকে বলেন, বাড়ির চাবিগুলো নিয়ে আসুন ভাবি, লক খুলে ফেলি। ভাইজান, ফারজাদ, কেউ তো সাড়া দিচ্ছে না। ফারজাদের কন্দনরত মা তাড়াতাড়ি যায় শাশুড়ির রুম থেকে চাবির গোছা আনতে। নিয়েও এলো অল্প সময়ের মধ্যে। অতসীর বাবা দরজা খুলতেই ফারজাদের বাবাকে মাথায় হাত দিয়ে ফ্লোরে ক্লান্ত হয়ে বসে থাকতে দেখল। খাটের সাথে হেলান দিয়ে মাথা নত অবস্থায় বসে আছে। পাশে একটা বেল্ট পরে আছে এলোমেলো হয়ে। চোখ তুলে অল্প দূরত্বে তাকাতেই ফারজাদকে দেখা গেল শক্ত হয়ে নিরুত্তাপভাবে দাঁড়িয়ে থাকতে। গায়ে শার্ট নেই, ঢুলুঢুলু প্যান্ট, বেল্ট নেই। চুলগুলো এলোমেলোভাবে ঘরমাক্ত কপালের উপর এসে পড়েছে, আর চোখ দুটো টকটকে লাল। ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করে নির্লিপ্তে ঘন ঘন শ্বাস টানছে। নিয়মিত শরীরচর্চায় বানানো পুরুষালী বাইসেপসগুলো চোখে পড়ার মতো দৃশ্যমান। তার উপর ঘামে চকচক করছে গাটা। ফিরোজ সাহেব যে এতক্ষণ সর্বশক্তি দিয়ে প্রহার করেছে, তাতে এই শরীরে কতটুকুই বা প্রভাব ফেলবে। অতসীর বাবার ভাতিজার প্রতি মায়া লাগলো না। নজর সরিয়ে ভাইয়ের দিকে তাকান। বাড়িতেই বাড়ির ছেলেকে এভাবে আঘাত করা ঠিক নয় ভাইজান, এটা আপনাকে মনে করিয়ে দিতে হচ্ছে। অবাক হচ্ছি,
অন্যান্য সদস্যরা আছে এখানে, মায়ের বয়স হয়েছে, তাদের উপর প্রভাব পড়বে। এসব অসুস্থ ঘটনার অসুস্থ শাস্তি বুঝে শুনে দিবেন সামনে থেকে। ফিরোজ সাহেব হাঁপানো নজর তুলে ভাইয়ের দিকে তাকান। অনুতাপ, গ্লানি আর সীমাহীন লজ্জার ভারে ছেয়ে আছে ভদ্রলোকের রক্তিম চোখ দুটো। ফারজাদের মা আহাজারি করছে। ছেলের পেশিগুলোতে বেল্টের আঘাত, লাল হয়ে বসে বসে আছে, কোথাও কোথাও ছিঁড়ে গেছে। এ দৃশ্য মায়ের চোখে বড্ড করুণ লাগে। এটুকু বুকে যে নেবে ছেলেটিকে, তার জন্য ছুঁতেও ভয় লাগছে। কোথাও জ্বলে না ওঠে ক্ষতগুলোতে। তিনি স্বামীর দিকে অশ্রুসিক্ত নয়নে একবার তাকিয়ে পরপর তার পাশে ফ্লোরে থাকা সাদা শার্টটা তুলে নেন। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে ছেলের গায়ে জড়িয়ে দিলেন। গালে হাত দিয়ে নিম্নকণ্ঠে বলেন, জাদ, চল এখান থেকে। মলম লাগিয়ে দিলে আর ব্যথা লাগবে না, চল বাবা। ফারজাদ রক্তিম চোখ দুটোর নজর তুলে নিজের বাবার দিকে তাকায়। ভদ্রলোককে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, তবে মা ছেলের দিকে তিনি তাকালেন না। ফারজাদ বাবা তৃপ্ত হয়েছে বুঝে তবেই মায়ের সাথে পা মেলালো। কোনো শব্দ করলো না। না তো চোখে কোনো প্রকার রাগ কিংবা ক্ষোভের আভা দেখা যাচ্ছে, বরং সে যেন এই আঘাতগুলো পেয়ে নিজেই তৃপ্ত। ফারজাদের বাবার আদেশে বাড়িতে কারো মুখে সারাদিনের ঘটনার কোনো রকম কথা বা চর্চা আর হইল না। এমনকি ফারজাদকেও দেখার আর তার প্রতি কোনো রকম সহানুভূতি প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজকের দিনটা মহলের প্রতিটি মানুষের কাছে দীর্ঘ ছিল, যেন শেষই হচ্ছিল না। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফারজাদের দাদি দুর্বল হয়ে নিজের কক্ষে পড়ে আছে। দুই মেয়ে সহ নাতনিরাও সেখানে। তখন রাত হয়েছে কিছুটা। অতসী আর তার মা সর্বশেষ ঘটা ঘটনাটির কিছুই জানে না। মা মেয়ে কক্ষ থেকে বেরোয়নি তাই। শুধুমাত্র ফারজাদের মা লুকিয়ে ছেলের কক্ষে গিয়েছে তার ক্ষত সারাতে। তখন ফারজাদ উপুর হয়ে বালিশে মাথা রেখে খালি গায়ে শুয়ে আছে। তার মা নাক টেনে টেনে ছেলের পিঠে মলম লাগাচ্ছে। নাক পরিষ্কার করে এসো মা, বাচ্চাদের মতো করছো। জড়ানো পুরুষালী কণ্ঠ তার। তার মা নাক টেনে আরেকটু কান্নার গেলার চেষ্টা করল। ফারজাদ শব্দ করে বিরক্তিতে, তবে কিছু বলল না। কিছু সময় পর ফারজাদের মা নিজে মুখ খুলল। ভালো যখন বাসিস, ভালোই ভালোই সব আমাদের জানিয়ে দিলে কি হতো? কেন গেলি সেদিন নেশা করতে? আফসোসে ভরা কাতর কণ্ঠ তার মায়ের। ফারজাদ জবাব দিল না। ফুলের মতো মেয়েটা ক্ষীণ কণ্ঠে নিজে নিজে বলল তার মা, ফুলের সাথে আমার থ্রু ভুলটা হওয়ারই ছিল, তাও না হলেই ভালো হতো। আর হয়ে যখন গেছে তখন সব কিছুর কনসিকোয়েন্স ফেস করতেই হবে। ভুল করব তার মাসুল দেব না তা হয়? এত চিন্তা করছো কেন? যা হবার হবে। ফারজাদের আনমনা কণ্ঠ। আর ফুলটা যে লাইফ টাইম ট্রমা পেল, সে যে অপবিত্র হয়ে গেল। কে বলেছে ফুল অপবিত্র হয় না? সে আগেও ফুল ছিল, এখনও তাই আছে। শুধু অনাকাঙ্ক্ষিত কাঁটা চলে এসেছে ফুলে, তাই সেই কাঁটাযুক্ত ফুলকে এখন কেউ সহজে নিতে চাইবে না। আর কাঁটাটা তোমার ছেলে জাদ। ভালো, তাহলে সত্যিই বাসিস বলছিস? তোমারও সন্দেহ হয়? সব যে খুব কঠিন হয়ে গেল জাদ। মেয়েটা এখন তোকে খুব ভয় পায়। তুই যখন আশেপাশে ছিলি তখন মারছিল না মায়ের বুকের ভেতর ঢুকে যেতে? বুঝতে পারছিস কত প্যানিক করছিল? করতেই তো। তার মা ছেলের নির্লিপ্ততাই দুঃখে মলম দিতে দিতে জোরে চাপ দেয় পিঠে। ফারজাদ হেসে উঠল। এত হেলদুল ছাড়া কিভাবে আছিস? তোর চাচু মেয়ে দেবে না তোকে। কত বোঝালাম আমি সহ তোর ফুপিরা, কারো কথা শুনিনি। আর তুই হাসছিস? তুমি চাচুকে বোঝাতে গিয়েছিলে? ভ্রুকুচকে প্রশ্ন করে সে। বোঝাবো না একটু? শব্দ করতে শোনা যায় ফারজাদকে। পরপর বলে, আর কিছু বোঝাবে না এ নিয়ে কাউকে। কিছু করার হলে আমিই করব, বোঝানোর হলেও আমিও বোঝাবো। মেয়ে দেওয়ার আগে শাস্তি দিক, তাও সমস্যা নেই। তুমি এসব ঝামেলায় কারো কাছে কোনো কিছু বোঝাতে যাবে না মা, এমনকি বাবাকেও না। অতসীকে চাইতে কিংবা আমাকে কোনো শাস্তি দিতে চাইলে সেসব আটকাতে কাউকে কোনো কিছু বলবে না, বুঝতে পেরেছ? আর শুধু তুমি না, বাড়ির সবাইকেই মানা করে দেবে, যেন মেয়ে দেওয়ার জন্য চাচুর কাছে অনুরোধ জোর কিছুই না করে।
যা করার আমিই করব। তুই একা কি করবি? তুই চাইলে মেয়ে দেবে তোর চাচ্চু, মুখ ফিরিয়ে নেবে আরও। নিক, যত পারে মুখ ফিরিয়ে নিক। যখন আমায় ভালো লাগবে তখনই না হয় মেয়ে দেবে, তাও এটা সেটা বুঝিয়ে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য কোনো প্রেশারাইজ করবে না। আর তোকে যদি কোনোদিনই পছন্দ না করে, আমার নাতি নাতনিটার কি হবে? ফারজাদ সাথে সাথে মাথা তুলে এপাশ ফিরে পরপর মায়ের কোলে মুখ গুজে দেয়। মা, চুলগুলো টেনে দাও। কি হলো, মাথা ব্যথা করছে? বিচলিত কণ্ঠ তার মায়ের। হুম, মাথা নাড়ে সে। তাহলে চুল টানতে বলছিস যে? এমনি। তার মা চুল টেনে দিতে দিতে আদুরের চাপড় দিল গায়ে। ফারজাদ কিছু সময় পর নিজে নিজে বলে ওঠে, যে আসছে ওর কথা মাথায় আসলে কোনো বাধা মানতে চায় না মা। যতদিন অতসীকে আমার না করতে পারছি ততদিন ওর কথা বলো না। তার মা হেসে উঠল হালকা। তাই এখন তো এক বাড়িতেই আছিস, তাও এত অধৈর্য লাগছে? কিছুক্ষণ পর ওরা চলে যাবে, তখন কি করবি? নাকি একাডেমিতে গিয়ে বাচ্চার মা দুটোকেই বিরক্ত করা শুরু করবি? সাথে সাথে ফারজাদ মাথা তুলে তাকায়, কপালে ভাঁজ ফেলে জানতে চায়, ওরা চলে যাবে আজ? তো থেকে যাবে। তোর চাচ্চুর অভিমান পড়েনি, আর না তো কোনো কিছু হাতে এসেছে এখনো অবধি। সবাই আজকের রাতটা অন্তত থেকে যেতে বলেছিল, কিন্তু তারা থাকবে না। যত রাত হোক চলেই যাবে। ফারজাদ কিছুক্ষণ চেয়ে থাকে অনুদ্দেশ্যে, কপালে ভাঁজ তার। অতসীর মাকে শাশুড়ি ডেকেছে। হয়তো ছেলেকে বোঝাতে বলবেন যেন অতসী আর ফারজাদের বিয়ের জন্য মেনে যায়। কিন্তু ফারজাদের দাদি মূলত ছেলের মতো ছেলের বউয়েরও অভিমান ভাঙাতে কিছু কথা বলতে ডেকেছিল। যদিও অতসীর বাবাকে বোঝানোর জন্য অল্প করে বলছে, সাথে দুই ননদও তাদের তিক্ত কথার জন্য অনুতাপ প্রকাশ করছে। অতসী তখন রুমে একা, চোখ লেগে এসেছিল তার। অতসী, আধো আধো ঘুমের মধ্যে কানের কাছে কারো ধিমি কণ্ঠের ডাকে বন্ধ চোখেই ভ্রু নড়ে ওঠে অতসীর। স্নিগ্ধ কোমল চেহারা তার, আঁকাবাঁকা ঠোঁট দুটো, আর সরু নাকটা দেখতে কি নিখুঁত, যেন সৃষ্টিকর্তা যত্ন সহকারে বানিয়ে অতসী ফুলে এই কোমল সৌন্দর্য ঢেলে দিয়েছে। শেষ বেতে নজর বুলিয়ে ফের আওয়াজ তুলল, অতসী, ক্যান ইউ হিয়ার মি? অতসী কাউকে তার নাম ধরে ডাকতে শুনে ধীরে চোখ খুলে তাকায়। চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে মুহূর্ত পর অনুদ্দেশ্যে দৃষ্টি স্থির করল। কে? মিহি কণ্ঠিটা ঘুম ভাঙায় জড়ানো শোনাচ্ছে। ফারজাদের কানে ফের যেন ভায়োলিনের সুর বাজল। সে গাঢ় শ্বাস টেনে সামনে নিজের উপস্থিতি জানান দেয়, আমি ফারজাদ। কিছু পলক অতসী থেমে থাকল। মাত্র ঘুম ভাঙাই ঘোর এখনো সেভাবে কাটেনি। সে আদৌ ঠিক শুনছে কিনা বুঝতে ফের জানতে চাইল, কে? দৃষ্টিহীন চোখে তাও সুপ্ত শঙ্কা। ফারজাদ তা দেখে গভীর শ্বাস টানে, অথচ অতসী সেই নিঃশ্বাসেই ঘ্রাণ শুকে নিয়েছে। শ্বাস প্রশ্বাস ক্রমশ গাঢ় হতে লাগলো তার। ফারজাদ ফের বলে, আমি ফারজাদ। আপনি এখানে কেন এসেছেন? আমার মা কই? সবাই কই? আপনি আমার রুমে কেন? অতসী চোখ বড় বড় করে সামনে কোথাও তাকিয়ে আছে, আর সুপ্ত ভীতি নিয়ে অস্থির কণ্ঠে কথাগুলো বলে। ফারজাদ তাকে শান্ত করার নিমিত্তে বলে, কাম ডাউন অতসী, প্লিজ। আমি চলে যাব একটু কথা বলে, জাস্ট 2 মিনিট লাগবে। না, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি কেন এসেছেন এখানে? আবার আমায় একা দেখে চলে এসেছেন, তাই না? আমি চিৎকার করব, চলে যান আপনি। প্লিজ কাম ডাউন অতসী, আই এম নট হিয়ার ফর হোয়াট ইউ আর থিঙ্কিং। প্লিজ কাম ডাউন, প্লিজ। তাকে শান্ত রাখার নিমিত্তে নিম্নকণ্ঠে কথাগুলো বলে সে, কিন্তু অতসী মানল না। আপনি এখান থেকে চলে যান বলছি তো। আমার আপনার সাথে কোনো রকম কথা নেই, যান বলছি। মা। নিজের কথা শেষ করেই উচ্চস্বরে মাকে ডাকতে শুরু করে সে। হে অতসী, 2 মিনিট লাগবে বলছি তো, প্লিজ, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমি কিছু কথা বলেই চলে যাব, ট্রাস্ট মি। মা। দুর্বল কণ্ঠে যথাসম্ভব উচ্চ শব্দে আওয়াজ তুলেছে সে। অতসী কাতর চোখে তাকায় ফারজাদ। একটুও শুনতে চাইছে না মেয়েটা, শুধু কথা বলেই যাবে, চলে যাবে ফারজাদ। আরও উচ্চস্বরে ডাকলো সে এবার, প্লিজ অতসী।
ফারজাদের মন চাইছে অতসীর মুখে আঙ্গুল চেপে যা বলার আছে সবটা বলে চলে যেতে, কিন্তু সেই সামান্য ছোঁয়াটা দিতেও তার বাঁচছে। অতসী দুর্বল কণ্ঠে আবার উচ্চ শব্দে ডাকতে মুখ খুলে। ফারজাদ এক নজর বন্ধ দরজার দিকে তাকায়। মনে হচ্ছে কেউ চলে আসলো যে কোনো মুহূর্তে। সে অতসীকে বারবার চিৎকার করা থেকে রুখতে অকস্মাৎ বলে, আমাদের বেবির প্রমিস অতসী, তুমি কাউকে ডাকবে না, আর চিৎকার করবে না একদম। অতসী থমকে গেল। কোথাও একটা কিছু হলো তার। শরীরে কেমন একটা ঝাঁকি দিয়ে উঠেছে। আমাদের বেবি, এটাই তো শুনলো। গা গোলানো অনুভূতি হচ্ছে তার। ভীষণ রকম গুলিয়ে উঠছে। অস্থির চেহারাটায় অসহায়ত্ব আর কাতরতা ফুটে ওঠে। কি বললেন এটা? ফারজাদ সে থেমেছে দেখে সন্তুষ্ট, তবে অতসীর চেহারার ভঙ্গিমা পরিবর্তন হতে দেখে ভ্রু কুঁচকে এলো। কি বলেছি? অতসী কাতর এক ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, আপনার মতো জঘন্য মানুষ আমি আর দুটো দেখিনি। ফারজাদের চোখে কিছুটা বিভ্রান্তি দেখা যায়। আবার কোনো কথায় কষ্ট পেল বুঝতে পারছে না সে। কপালে ভাঁজ ফেলে বলে, কি হয়েছে? টেল মি, আইল বি সরি অ্যান্ড অলসো উইল নট রিপিট ইট। আপনাকে আমি মেরে ফেলতে পারলে ভালো লাগতো, ঘন ঘন শ্বাস টেনে সে ঘৃণ্য কণ্ঠে বলে। ফারজাদের কুঁচকানো কপালের ভাঁজ সরব হই। গায়ে এখনও তার অনেকটা ব্যথা, কিন্তু মাকে এখন ভালো লাগছে বলে রুমে পাঠিয়ে দিয়েছে। পরপর শার্ট জড়িয়ে আড়ালে এখানে চলে এসেছে। চুলগুলো এখনও এলোমেলো। কপালে এসে কিছু চুল আলগোছভাবে পড়ে আছে। সে অতসীর পাশে বিছানায় বসেছিল। আরেকটু সরব হয়ে তার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বসল। পরপর জানতে চাই, শাস্তি দিতে চাও আমায়? অতসী সাথে সাথেই ক্ষোভ নিয়ে বলে, দিতে চাই। আপনাকে কঠোর শাস্তি দিতে চাই আমি। কি শাস্তি বলো? তুমি যেটা চাইবে সেটা হবে, বলো আমায়। অতসী একটু থামে। ফারজাদ হঠাৎ এ কথা বলছে কেন বুঝতে পারছে না সে। তার সাথে মজা নিচ্ছে বলে তো মনে হচ্ছে না কণ্ঠ শুনে। সে শক্ত কণ্ঠে বলে, যে শাস্তি দিতে চাই সেটাই মেনে নেবেন? হ্যাঁ নেব। আমি তোমার ঠিক করা শাস্তি গ্রহণ করতে চাই, তুমি বলো। তাহলে আমায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন যেটা দিয়ে, ওটা কেটে ফেলুন। ফারজাদ কিছু পলক চেয়ে রইল, সরল, মনোযোগী চোখে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। অতসী আসলেও এটাই চাইছে? সে পরপর উচ্চারণ করে দুটো শব্দ, ঠিক আছে। ফারজাদ এদিক ওদিক তাকিয়ে বিছানার সাইড টেবিলে গিয়ে চোখ থামালো। শরীর টেনে ওখানে থাকা ফলের ঝুড়ি থেকে ছুরিটা নিয়ে নেয়। পরপর অতসীর সামনে এসে নিজে ধরে হাতে তুলে দিতে গিয়েও থেমে যায়। এক নজর সতর্ক ভঙ্গিতে বসে থাকা অতসী পানে চেয়ে বলে, হাত তুলো অতসী। হাতটা তুলে মেরে ধরো। অতসী ফারজাদ কি করছে জানে না। সে তাও কথা অনুযায়ী হাত তুলে মেরে ধরল। সাথে সাথে ফারজাদ হাতে থাকা ছুরিটা তার হাতে সাবধানে তুলে দেয়, যেন কোনোরূপ আঘাত বা তার ছোঁয়া না লাগে। অতসী হাতে সরু কিছুর অস্তিত্ব পেয়ে জানতে চাই, হাতে কি দিয়েছেন? ছুরি। ছুরি কেন? কাটবে না? বলতে বলতে প্যান্টের বেল্ট খুলতে শুরু করেছে সে। ফারজাদ মোটেও মজা করছে না। সে অতসী এটা চাইলে এটাই করবে। বেল্টের খোলার আওয়াজ পেয়ে অতসী কেঁপে ওঠে। সতর্ক দৃষ্টিতে শঙ্কা ফুটে ওঠে। এই তো সেদিন এইভাবে, ঠিক এইভাবে তাকে বিছানায় বিভস্ত্র করে ফেলে। তার সামনে দাঁড়িয়ে তাকে লোলুপ দৃষ্টিতে চেয়ে চেয়ে বেল্ট খুলছিল, জিপার খুলছিল। সবটা সে বুঝতে পেরেছিল শব্দগুলো শুনে, ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে। আর প্রতিবার চিৎকার করে বাঁচার আকুতি করতে চাইছিল, অথচ মুখ দিয়ে শব্দ বের করার উপায় ছিল না তার কাছে, কারণ মুখটাই বাঁধা ছিল। অতসীর সেরা রাত্রের বীভৎস অনুভূতিগুলো কল্পনায় ভেসে উঠল। আর এই মুহূর্তেও একইভাবে সেই বেল্ট খোলার ধাতব আওয়াজ, জিপার খোলার ঘের ঘের শব্দ। সে চিৎকার দিয়ে হঠাৎ কানে হাত চেপে ধরে। ছুরিটা কোথায় ছুঁড়ে ফেলেছে তার ঠিক নেই। সে কানে হাত দিয়ে চেপে ধরে ঘন ঘন শ্বাস টানে। পরপর হতদ্বন্দ্বের মতো পাশ হাতড়ে চাদর খুঁজে পেয়ে গায়ে টেনে নিল সে ওটা। গলা অবধি আবৃত করে গুটিসুটি মেরে ঘোঙ্গাতে থাকে। ফারজাদ চোখ মুখ উল্টে তাকে দেখছে। সবার আগে সে জিপার ফের বন্ধ করল। বেল্ট ঠিক করতে পারল না। শ্বাস আটকে আসছে তার। চোখ দুটো উল্টে এসেছে রক্তিম বর্ণ ধারণ করে।
বুকের দিকে গেঁথে যাওয়া ছুরিটার দিকে তাকায় সে বহু কষ্টে।